ইয়েমেনের বজ্রাঘাত, আল কুদসে হুথিদের হাইপারসনিক প্রতিশোধ। একটা আগুন, একটা বজ্র, তারপর কেঁপে উঠল ইসরায়েলের দখলকৃত ভূমি। কল্পনাও করেনি নেতানিয়াহুর সেনারা যে প্রতিঘাত এত ভয়ঙ্কর রূপে আসবে। আরব আমিরাতে ফিলিস্তিনপন্থী নেতাদের ভবনে হামলা চালালো ইসরায়েল। কয়েক ঘন্টা যায়নি, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আঘাত হানল সরাসরি ইসরায়েলের হৃদয়ে। দখলকৃত আল কুদসে ঝাঁপিয়ে পড়ল হাইপারসনিক ক্লাস্টার মিসাইল। এ যেন চোখের বদলে চোখ। আঘাতের পর্দা উন্মোচন। হুথিদের মুখপাত্র ঘোষণা দিলেন, আমরা হামলা চালিয়েছি সেই ভূমিতে যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি স্থাপনাকারীদের ঘর বানানো হয়েছে। তাদের ভাষায় মিশন সফল, লক্ষ্য অর্জিত। এবার শুধু সতর্কতা নয়, আরও বড় আঘাতের হুঁশিয়ারি। বার্তা স্পষ্ট, ফিলিস্তিনি ভাইদের রক্ষায় ইয়েমেন যোদ্ধারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। প্রেস টিভির প্রতিবেদন। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, ইসরায়েলের সংবেদনশীল স্থাপনায় একের পর এক মিসাইল আঘাত হেনেছে হুথি যোদ্ধারা। ব্যবহৃত হয়েছে ভয়ঙ্কর অস্ত্র হাইপারসনিক প্যালেস্টাইন 2। এটি এমন ক্লাস্টার মিসাইল যা একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। আকাশে ছুটে গিয়ে মুহূর্তেই ভাগ হয়ে যায় বহু ক্ষেপণাস্ত্রে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আছড়ে পড়ে লক্ষ্যবস্তুতে। এই অস্ত্রের গুজব ছিল বহুদিন। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ মাধ্যম সম্প্রতি সতর্ক করেছিল, ইয়েমেনি বাহিনী হয়তো নতুন ধরনের মিসাইল ভান্ডারে রেখেছে, যা তেল আবিবের দিকে ছুটে আসতে পারে। সেটিই বাস্তব হল। প্রতিশোধের আগুন। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে ভয়ানক হামলা চালিয়েছিল ইসরায়েল। তার জবাবেই এবার ইয়েমেনিদের প্রতিঘাত। শুধু আল কুদস নয়, হুথিদের হামলায় কেঁপে উঠেছে বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের বন্দর, এমনকি লোহিত সাগরের নৌপথ। ড্রোন আর মিসাইলের ঝড় যেন এক অস্থিরতায় ফেলেছে ইসরায়েলি সেনা আর তাদের মিত্রদের। কাহিনী যেন যুদ্ধের সিনেমা। প্রথমে ইসরায়েল আঘাত করে আরব আমিরাতে ফিলিস্তিনিপন্থী নেতাদের ভবনে। মনে হয়েছিল ভয় দেখানো গেল, কিন্তু না। কয়েক ঘন্টার মধ্যে পাল্টা আঘাত এলো ইয়েমেন থেকে, যেন ইতিহাসের নাট্যমঞ্চের টুইস্ট, যেখানে শিকারী শিকারীকে পরাস্ত করে। ভবিষ্যতের সতর্কবার্তা। হুথিরা জানিয়ে দিয়েছে এটা কেবল শুরু। তাদের প্রতিশোধ চলবে। তারা শুধু নিজেদের ক্ষতির জবাব দিচ্ছে না, তারা দাঁড়াচ্ছে ফিলিস্তিনিদের পাশে। বার্তাটা যেন আকাশ ভেদ করে ছুটে আসা আগুনের অক্ষরে লেখা, ইসরায়েল, প্রতিটি হামলার জবাব আমরা দেব। প্রতিটি ফিলিস্তিনির কান্নার প্রতিধ্বনি আমরা রূপ দেব বজ্রঘাতে। আল কুদসে সেই বজ্রের শব্দ শোনা যাচ্ছে। এখন প্রশ্ন, পরবর্তী বজ্রপাত কোথায় নামবে? ইসরায়েল কি তা ঠেকাতে পারবে, নাকি প্রতিরোধের আগুন আরও ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? ইয়েমেনি ড্রোনের আঘাত। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে রেমন বিমানবন্দরে বিস্ফোরণ। এক ভয়াবহ মুহূর্ত, যখন ইসরায়েলি আকাশসীমা ভেদ করে একটি ইয়েমেনি ড্রোন দক্ষিণ ফিলিস্তিনের রেমন বিমানবন্দরে আঘাত হানে। একটি সাধারণ দিনেই একটি ড্রোন ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পৌঁছে যায় তার লক্ষ্যবস্তুতে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে ইয়েমেনি শক্তি। 7 সেপ্টেম্বর সকালে ইয়েমেনি ড্রোনটি ফিলিস্তিনের আকাশসীমা অতিক্রম করে দক্ষিণ ফিলিস্তিনের রেমন বিমানবন্দরে হামলা চালায়, যেটি ছিল একেবারে অপ্রত্যাশিত। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা যায় ড্রোনের বিস্ফোরণ এবং পরবর্তীতে সেই জায়গা থেকে ধোঁয়া উঠে আসছে। ঘটনা যেন আকস্মিক, যা ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থা ভেদ করতে সফল হয়েছে। এটি কেবল একটি আক্রমণ নয়, ইয়েমেনের শক্তির বার্তা। ইসরায়েলি মিডিয়া জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপিত চতুর্থ ড্রোনটি রেমন বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হানে। এই হামলার ফলে 2 জন বসতি স্থাপনকারী আহত হন। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা এতদিন অপ্রতিরোধ্য বলে পরিচিত ছিল, তা এবার ভেঙে পড়ল। এই হামলা বিশ্বের কাছে এক শক্তিশালী বার্তা হয়ে উঠেছে, ইয়েমেনি প্রতিরোধের শক্তি। তারা যেভাবে তাদের ড্রোনগুলিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে পাঠাতে সক্ষম হয়েছে, তা ইসরায়েলের জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পূর্বে থামানো হয়েছিল 3টি ড্রোন। যদিও ইয়েমেন থেকে উৎক্ষেপিত 3টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধা পেয়েছিল, কিন্তু চতুর্থ ড্রোনটি ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হয়। এটা প্রমাণ করে যে ইয়েমেনি বাহিনী তাদের শক্তি এবং কৌশলকে আরও উন্নত করেছে, তাদের প্রতিরোধের ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। আকাশপথে চলাচল বন্ধ।
হামলার পর বিমানবন্দর কর্তৃপক্ষ আকাশপথে চলাচল বন্ধ করে দেয়। বিমানবন্দর থেকে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তার জন্য বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে ঘটনাস্থলে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি এবং তেমন কোনো বড় ধ্বংসাত্মক প্রভাবও দেখা যায়নি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে পাল্টা হামলা জোরদার করার অঙ্গীকার করেছে। হুথি সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতা এক বিবৃতিতে বলেছেন, আমরা পিছু হটব না, আমরা আমেরিকান, ইসরায়েলি, ব্রিটিশ এবং আরব ইহুদিদের জন্যও কাঁটা হয়ে থাকব। বিশ্বের সামনে ইয়েমেনি শক্তির উত্থান। এ হামলা শুধু একটি আক্রমণ নয়, এটি ইয়েমেনি প্রতিরোধের শক্তির জাগরণ। ইয়েমেনের নয়া কৌশল ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েল যেভাবে প্রায় অপরাজেয় ছিল, ইয়েমেনি ড্রোন তার গর্বে চির ধরিয়ে দিয়েছে। ইয়েমেনের সামরিক সক্ষমতা ও প্রতিরোধের বার্তা। ইয়েমেনি ড্রোন হামলার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে, শক্তির মাপকাঠি শুধু বড় অস্ত্র নয়, কৌশল এবং প্রযুক্তিতেও শীর্ষে থাকতে হবে। ইয়েমেন এই হামলার মাধ্যমে পৃথিবীকে দেখিয়েছে যে তাদের প্রতিরোধ বাহিনী কতটা শক্তিশালী এবং বিশ্ব শক্তির মুখোমুখি দাঁড়াতে তারা সক্ষম। ইসরায়েলের রাজধানী জেরুজালেমে মার্কিন সৈন্যরা যখন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন করছিল, ঠিক তখনই হুথি বিদ্রোহীরা এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সাইরেনের আওয়াজে ভেসে উঠল আতঙ্ক, আর মার্কিন সৈন্যরা তড়ি ঘুরিয়ে আশ্রয়ের দিকে দৌড়াতে শুরু করল। মনে হচ্ছিল যেন এক সিনেমার দৃশ্য। একদিকে স্বাধীনতা দিবসের উদযাপন, অন্যদিকে অপরাধের বিরুদ্ধে লড়াই। হুথিরা একটি শক্তিশালী হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যার সাথে ছিল একাধিক ভেন্ট্রি ওয়ারহেড। এই হামলার লক্ষ্য ছিল সংবেদনশীল স্থানগুলো, বিশেষ করে আল কুদসের আশেপাশে। মাত্র একদিন আগে তারা এমন একটি হামলা চালিয়েছিল, আর এখন তৃতীয় দিনেও হামলা নিশ্চিত করেছে। জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন এই অভিযান সফল হয়েছে, আর দাবি করেছেন যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে। ইসরায়েলের সাইরেনের শব্দ ছিল একেবারে ভীতিকর। হাজার হাজার ইসরায়েলি জনগণ আতঙ্কে আশ্রয় কেন্দ্রে পালিয়ে গেছে, যেন আকাশ থেকে মৃত্যু নেমে আসছে। কিন্তু হামলা থামেনি। এরপর ইয়েমেনি বাহিনী 3টি ড্রোন হামলা চালিয়েছে রামন বিমানবন্দর এবং উম্মে আল রাশরাশ অঞ্চলে। এসব হামলা ছিল গাজার নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে। হুথি বাহিনী জানিয়েছে যে তাদের এই হামলা ছিল গাজায় চলমান গণহত্যা ও অনাহার অপরাধের প্রতিক্রিয়া। ইয়েমেনি বাহিনী এও জানিয়েছে যে তারা যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের অবরোধ ও আগ্রাসন বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। সারি ঘোষণা দিয়েছেন যে এই হামলা ছিল প্রতিরোধের অংশ। হঠাৎ করেই যদি ইন্টারনেট থেমে যায় তাহলে কি হবে? ব্যবসা, ব্যাংকিং, চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা সবকিছুই থমকে যাবে। আর এই সবকিছু হঠাৎ করে থেমে যাওয়ার কারণ ছিল সমুদ্রের গভীর তলদেশে লুকিয়ে থাকা এক রহস্য। লোহিত সাগরের তলদেশে থাকা মাইক্রোসফটের ফাইবার অপটিক কেবলের হামলার পর এমনটিই ঘটেছে। সৌদি আরবের জেদ্দার কাছে একাধিক সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মাইক্রোসফটের ডেটা সংরক্ষণকারী প্ল্যাটফর্ম এজুর ক্লাউড কম্পিউটিং এর পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ভারত, পাকিস্তান, সৌদি আরব সহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছে। প্রাথমিকভাবে এটিকে একটি কেবল দুর্ঘটনা মনে হলেও ইয়েমেনের গোষ্ঠী হুথি এর দায় স্বীকার করেছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভিতে এই বিদ্রোহী গোষ্ঠী একটি স্বীকারোক্তিমূলক বিবৃতি দেয়। ব্রিটিশ ও ইসরায়েল ভিত্তিক কয়েকটি সংবাদ মাধ্যম, যার মধ্যে দ্য গার্ডিয়ান অন্যতম, দাবি করেছে যে মাইক্রোসফটের এই ক্লাউড ব্যবহার করে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হামাসের অবস্থান শনাক্ত করার জন্য নজরদারি চালানো হতো। যদিও মাইক্রোসফট এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে। এই ঘটনা 2024 সালের শুরুর দিকের এক সতর্কবার্তার কথা মনে করিয়ে দেয়। সে সময় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাসিত সরকার প্রথম অভিযোগ করেছিল যে হুথিরা লোহিত সাগরের আন্ডারসি কেবলে হামলা চালানোর পরিকল্পনা করছে। দোহায় ভয়াবহ বোমা হামলার পর বাংকার থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বার্তা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাংকার থেকে একটি বড় বার্তা এলো। দোহার ভয়াবহ বোমা হামলার পর বেনিয়ামিন নেতানিয়াহু নিজের অবস্থান জানিয়ে বলেন, এটি একটি সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান যা হামাস নেতাদের বিরুদ্ধে চালানো হয়েছে। এই ঘটনাটি পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিয়েছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের এমন ভয়াবহ হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হামলা হয়েছিল একটি আবাসিক এলাকায়, যেখানে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে 2023 সালের 7 অক্টোবরের আক্রমণ উদযাপন করছিল। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানায় তাদের এই অভিযান অপারেশন সামিট অফ ফায়ার নামে পরিচিত।
যার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতাদের ধ্বংস করা। বোমার বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠেছিল এবং 5 জন নিহত হওয়ার খবর আসে। তবে আশ্চর্যজনকভাবে হামাসের কোনো নেতা নিহত হয়নি বলে দাবি করেছে আরব মিডিয়া। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে হামলায় একটি কাতারের নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা পুরোপুরি আশাবাদী যে হামাসের নেতারা তাদের লক্ষ্যবস্তু ছিল। নেতানিয়াহু এই হামলাকে সমর্থন জানিয়ে বলেন, ইহুদিদের রক্তপাত সস্তা নয়। তিনি আরও বলেন, সন্ত্রাসী নেতারা এখন কোথাও নিরাপদ থাকতে পারবেন না। আমরা তাদের ধ্বংস করতে কোনো কম্প্রোমাইজ করব না। ইসরায়েলি প্রধানমন্ত্রী যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন একই সময়ে মার্কিন দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি আরও একবার কাতারের ওপর হামলাকে সমর্থন জানিয়ে বলেন, হামাস নেতাদের কোনো জায়গায় নিরাপদ থাকতে দেওয়া হবে না। বিদ্রুপাত্মকভাবে তিনি আরও যোগ করেন, ইসরায়েল এখন যুদ্ধ শেষ করার জন্য মার্কিন রাষ্ট্রপতির প্রস্তাব গ্রহণ করেছে। ইসরায়েলের হামলার শিকার হচ্ছেন একের পর এক হামাস নেতা। কাতারের রাজধানী দোহায় সংগঠনটির নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, কাতারে নির্বাসনে থাকা হামাস নেতা খলিল আল হায়াকে হত্যার উদ্দেশ্য ছিল তাদের। তবে ইসরায়েলের এই হামলায় নিজেদের নেতাদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়ার ঠিক পরেই এই হামলার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন যে তাকে এই হামলার বিষয়ে অবহিত করা হয়েছিল, তবে হামলা বন্ধ করার মতো সময় আর ছিল না। হামলার এই সিদ্ধান্ত তিনি নন, নেতানিয়াহু নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। তারপর থেকে 23 মাসের বেশি সময়ে হামাসের বেশ কয়েকজন বড় নেতাকে হত্যা করেছে ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা। গাজার প্রতিরোধ বাহিনী ইসরায়েলে নতুন করে রকেট হামলা চালিয়েছে, যা প্রায় 3 সপ্তাহের মধ্যে প্রথমবার ঘটল। এই হামলার ফলে ইসরায়েলি সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও এক রকেট প্রতিহত করা সম্ভব হয়েছে, আরেকটি আঘাত হানে জনবসতিহীন একটি এলাকায়। এটি গাজার প্রতিরোধ বাহিনীর শক্তির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে, যাদের বিরুদ্ধে ইসরায়েল অবিরত হামলা চালালেও তারা একেবারে মাথা নত করছে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায় 7 সেপ্টেম্বর গাজা উপত্যকা থেকে 2টি রকেট ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়। একটি রকেট প্রতিরোধ ব্যবস্থা দ্বারা ধ্বংস হলেও অন্যটি নেটিভুড শহরের কাছাকাছি একটি জনবসতিহীন এলাকায় আঘাত হানে। এই ঘটনাটি গাজার প্রতিরোধ বাহিনীর স্থিতিস্থাপকতা এবং তাদের প্রতিরোধের নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা যাচ্ছে। গাজার প্রতিরোধ বাহিনীর জন্য এটি ছিল একটি নতুন বার্তা যে তারা ইসরায়েলি হামলার পরও তাদের শক্তি বজায় রাখতে সক্ষম। রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে উঠেছিল এবং বিশেষ বাহিনী লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং IDF নাগরিকদের জানায় বিপদ কেটে গেছে। ইসরায়েলের টানা হামলায় প্রায় পুরো গাজা ধ্বংস হয়ে গেছে। গাজার সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী গাজার অবকাঠামোর 90% ধ্বংস হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $6,800 কোটি বেশি। আরব বিশ্ব বলছে এই হামলা শুধুমাত্র ধ্বংসযোগ্য নয়, এটি এক পদ্ধতিগত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি নীতির প্রতিফলন। 73,700 জন মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন, যার মধ্যে 20,000 শিশু এবং 12,500 নারী রয়েছেন। প্রায় 2,700 পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন 1,670 স্বাস্থ্যকর্মী, 248 সাংবাদিক, 139 সিভিল ডিফেন্স সদস্য এবং 173 পৌরকর্মী। এছাড়া প্রায় 1,62,000 মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই অঙ্গচ্ছেদ, পক্ষাঘাত বা দৃষ্টিশক্তি হারিয়ে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইসরায়েল দাবি করছে যে তাদের হামলার একমাত্র লক্ষ্য সশস্ত্র গোষ্ঠী হামাস এবং তাদের ব্যবহৃত স্থাপনা। তারা বলছে হামাস ধ্বংস না হলে এই যুদ্ধ থামবে না। তবে ফিলিস্তিনি জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের এই দাবি অস্বীকার করছে। গাজার অভ্যন্তরীণ পরিস্থিতি ভয়াবহ। 38টি হাসপাতাল, 833টি মসজিদ, 163টি শিক্ষা প্রতিষ্ঠান এবং হাজার হাজার সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এর মধ্যে একদম অটল থেকেছে গাজার প্রতিরোধ বাহিনী। তারা জানিয়ে দিয়েছে যে ইসরায়েল যতই তাদের উপর আক্রমণ চালাক, তারা তাদের স্বাধীনতা এবং অধিকার রক্ষার জন্য অবিচল থাকবে। গাজার প্রতিরোধ বাহিনী, বিশেষ করে হামাস, বারবার ইসরায়েলের হামলা প্রতিরোধ করেছে এবং পাল্টা আক্রমণ চালিয়েছে। তাদের শক্তি শুধু সামরিক দিকেই সীমাবদ্ধ নয়, বরং মনোবল এবং সংগ্রামের অটল সংকল্প তাদের শক্তির উৎস।
৭২ ঘন্টায় ৬ দেশে ইসরায়েলের আক্রমণ। ইসরায়েলের আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। মাত্র ৭২ ঘন্টা। এই অল্প সময়েই ইসরায়েল তার আগুন ছড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬টি দেশে। কেউ ভাবেনি দোহায় শান্ত কাতারের বুকে হঠাৎ করেই নামবে আগুনের বৃষ্টি। ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বসেছিলেন হামাসের নেতারা। সেই বৈঠকের মাঝেই আকাশ চিরে নেমে আসে ইসরায়েলের বিমান হামলা। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর মৃত্যু। নিহত অন্তত ৬ জন। তাদের মধ্যে আছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার ছেলে, তার কার্যালয়ের পরিচালক, ৩ দেহরক্ষী এবং ১ কাতারি নিরাপত্তা কর্মী। তবে নেতারা অল্পের জন্য বেঁচে যান। কালো ধোঁয়ার ঢেউ ছুঁয়ে যায় ওয়েস্ট বেলাগুন এলাকা, যেখানে দূতাবাস, স্কুল আর আবাসিক ভবন। আর মাত্র ৩৫ কিলোমিটার দূরে মার্কিন সেন্টিকম ঘাঁটি, যা নিঃশব্দে সাক্ষী থাকে আগুনের এই খেলা। গাজায় মৃত্যু, অনাহারে কাঁপছে মানুষ। একই সময়ে গাজার আকাশও ছিন্ন ভিন্ন। ৮ ও ৯ সেপ্টেম্বর মাত্র ২ দিনে নিহত হন ১৫০ জনের বেশি ফিলিস্তিনি, আহত ৫৪০ জনেরও বেশি। ট্র্যাজেডির গভীরতম দৃশ্য, ত্রাণ আনতে গিয়ে ১৪ জন নিহত, অনাহারে মরে যায় ৬ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৬৪,০০০-এরও বেশি মানুষ। ধ্বংসস্তূপ এখনো ঢেকে রেখেছে বহু অচেনা মুখ। লেবাননে যুদ্ধবিরতির কফিন। গত নভেম্বরে করা যুদ্ধবিরতি চুক্তি যেন কাগজে লেখা ইতিহাস। ৮ সেপ্টেম্বর দুপুরে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা বর্ষণ করে লেবাননের বেকা ও হারমেল এলাকায়। নিহত অন্তত ৫ জন। ইসরায়েলের দাবি হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার টার্গেট। কিন্তু সেখানেই থামেনি তারা। পরদিন বৈরুতের দক্ষিণে আবারও ড্রোন হামলা, আহত ১ হিজবুল্লাহ যোদ্ধা। সীমান্তের ৫টি পোস্ট দখল করে রেখেছে ইসরায়েল। সিরিয়ার আকাশে বিস্ফোরণ। ৮ সেপ্টেম্বর গভীর রাতে হঠাৎ আলো। হোমসের বিমান ঘাঁটি আর লাতাকিয়ার সেনা ক্যাম্প কেঁপে ওঠে। স্থানীয়রা শুনেছেন প্রবল বিস্ফোরণের শব্দ। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা শুধু হামলা নয়, দেশটির সার্বভৌমত্বে আঘাত। প্রেসিডেন্ট আসাদের পতনের পর থেকে এই পর্যন্ত প্রায় ১০০ বার ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়েছে। ধ্বংস হয়েছে ১৩৫টি স্থাপনা, নিহত অন্তত ৬১ জন। তিউনিসিয়ার বন্দরে আগুন। গাজা অবরোধ ভাঙতে যাওয়া বহর, ৫০টিরও বেশি জাহাজ। ৮ সেপ্টেম্বর রাতে তাদের একটি ফ্যামিলি বোট তিউনিসিয়ার সিদি বৌ সাইদ বন্দরে দাঁড়ানো ছিল। হঠাৎ ড্রোন হামলা, আগুনে ঘিরে যায় ২৩ মিটার লম্বা জাহাজ। তবে ভাগ্যক্রমে ৬ যাত্রী রক্ষা পায়। পরের দিন একই ঘটনা, যুক্তরাজ্যের পতাকাবাহী আরেক জাহাজে ড্রোন হামলা। আগুন জ্বলে ওঠে, কিন্তু প্রাণহানি হয়নি। ইতিহাস যেন পুনরাবৃত্তি। ২০১০ সাল থেকেই ইসরায়েল একের পর এক ত্রাণবহর আটকে দিচ্ছে। ইয়েমেনের আকাশেও বজ্র। ১০ সেপ্টেম্বর আঘাত হানে ইয়েমেনের রাজধানী সানায়। লক্ষ্য হুথি বিদ্রোহীরা। ক্ষতিগ্রস্ত হয় সানা বিমানবন্দর। গত মে মাসে ইসরায়েল একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। এতে বিমানবন্দরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২৮ আগস্টের হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। দোহায় বিস্ফোরণ, কাতারের বিশ্বাসভঙ্গ। আমেরিকা ইসরায়েল সম্পর্কে নতুন প্রশ্ন। মধ্যপ্রাচ্যের আকাশে এক বিস্ময়কর নাটক। মুসলিম দেশ হয়েও কাতার দীর্ঘদিন ধরে ছিল আমেরিকা ও ইসরায়েলের এক বড় আশীর্বাদ। তেল আবিব আর ওয়াশিংটনের সাথে এক অলিখিত বোঝাপড়া তৈরি হয়েছিল তাদের। ইরানের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কাজ করত দোহা। পাশাপাশি আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার হয়ে মধ্যপ্রাচ্যে খবরদারি চালাত ঠিক কাতারের মাটিতে। কিন্তু এবার যেন কাহিনী মোড় নিল অচেনা দিকে। ইসরায়েলের বিমান হামলার ঝড় এসে পড়েছে দোহার বুকে, আর সেই আগুনে নীরবে সায় দিয়েছে আমেরিকা। কাতারের বিশ্বাসভঙ্গ হলো মুহূর্তে। দোহার আকাশে আগুন, কাতারের হৃদয়ে প্রশ্ন। ইসরায়েলের হামলার পর কাতার দাঁড়িয়েছে এক গভীর দ্বিধার মোড়ে। এই হামলার ফলে শুধু প্রাণহানি ঘটেনি, ভেঙে গেছে কাতার, ইসরায়েলের সেই অলিখিত সমঝোতাও।
এখন প্রশ্ন, কাতার কি আর আগের মতো থাকবে? তাদের পররাষ্ট্রনীতি আর মধ্যপ্রাচ্যের ভূমিকা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। আমেরিকার ঘাঁটি অথচ লক্ষ্যবস্তু দোহা। কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই চালানো হয় আমেরিকার বেশিরভাগ সামরিক অভিযান। ন্যাটোর বাইরে কাতারকে দেওয়া হয়েছে মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা। তবুও ইসরায়েল হামলা চালালো ঠিক সেই দোহার বুকে, যেন মিত্রকেই আঘাত করা হলো। এতে কাতারের নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এখন দোহা আশা করছে আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে, কিন্তু ট্রাম্প প্রশাসন যদি নীরব থাকে তবে সম্পর্কের বন্ধনে টানাপোড়েন তৈরি হবে নিশ্চিতভাবে। গ্যাস, শক্তি আর কূটনীতির টুইস্ট। কাতার বিশ্বের অন্যতম বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় ও আমেরিকার মিত্র দেশগুলো রাশিয়ার গ্যাস থেকে দূরে সরে যেতে চাইছে। ফলে বিকল্প সরবরাহকারী হিসেবে কাতারের গুরুত্ব এখন আকাশচুম্বী। এই শক্তি কার্ড হাতে রেখেই দোহা চাইলে আমেরিকার মিত্রদের মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে। একদিকে গ্যাস সরবরাহের স্থিতিশীলতা, অন্যদিকে আঞ্চলিক মধ্যস্থতার ভূমিকা। কাতার জানে তার হাতে রয়েছে বড় তাস। মধ্যস্থতাকারী না পক্ষভুক্ত? দীর্ঘদিন ধরে কাতার ছিল ইসরায়েল হামাসের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী, কিন্তু এবার ইসরায়েলের এই হামলা কাতারের সেই ভূমিকাকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হামাস কি আর কাতারের ওপর আস্থা রাখবে? নিরপেক্ষতার মুখোশ কি এবার ভেঙে যাবে? এই প্রশ্নে দোদুল্যমান কাতার এখন নিজের কৌশল পুনর্বিবেচনা করছে। আস্থা ভাঙা, সম্ভাব্য নতুন জোট। কাতার মনে করছে ইসরায়েলের এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। রাজধানী দোহাতেই যখন বিস্ফোরণ, তখন দেশের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ না হয়ে পারে না। ফলে কাতার আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান নিতে বাধ্য হতে পারে। আর যদি দোহা মনে করে আমেরিকা যথেষ্ট কঠোর হচ্ছে না, তবে কাতার হয়তো হাত বাড়াবে ইরানের দিকে, যে ইরান এতদিন ছিল কাতারের গোপন প্রতিপক্ষ। দোহায় ইসরায়েলের হামলা শুধু একটি বিস্ফোরণ নয়, এটি মধ্যপ্রাচ্যের কূটনীতির চিত্রনাট্য পাল্টে দিতে পারে। একটা থমথমে বাতাস, চোখ সব মুখে তাকিয়ে আছে এক ব্যক্তির দিকে। সেখানে বসে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার কণ্ঠ যেন ইহুদিবাদীদের উদ্দেশ্যে ছোড়া এক একটি মিসাইলের আঘাত। দৃঢ়তার নকশা। খামেনি শান্ত কিন্তু দৃঢ়। পশ্চিমাদের হুমকি, যুক্তরাষ্ট্রের চাপ সবই সহ্য করেছেন, কিন্তু মাথা নত করেননি। এবার বার্তা স্পষ্ট, এ এক রাজনৈতিক ও মানবিক ঘোষণা। গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা যখন বিশ্বকে স্তব্ধ করেছে, খামেনির কণ্ঠে ছিল বজ্রের মতো গর্জন। তিনি ঘোষণা করলেন, মুসলিম দেশগুলোকে ইহুদিবাদী সরকারের সাথে সব ধরনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। শুধুমাত্র এই পথেই ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়া সম্ভব। থমথমে পরিস্থিতি। তেহরানের সরকারি ভবনে চোখ, মন, হৃদয় সব মিশে আছে এক ব্যক্তির দিকে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, অন্যান্য মন্ত্রীরা মনোযোগ দিয়ে শুনছেন। খামেনি বলেন, কেবল বৈশ্বিক কূটনীতিতেই সীমাবদ্ধ থাকা যায় না, দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জকেও সামনে আনতে হবে। তার ভাষায়, ইরানের শক্তি শুধু অস্ত্র বা সামরিক বাহিনীতে সীমাবদ্ধ নয়, জনগণই দেশের মূল শক্তি। মানুষের আশা, আকাঙ্ক্ষা, মনোবল এসবই জাতির আসল শক্তি। ভয়ঙ্কর সতর্কবার্তা। আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি যেটি সরাসরি যুদ্ধ বলা যাবে না, আবার পুরোপুরি শান্তিও নয়, বলেছেন খামেনি। স্থবিরতার এই মুহূর্ত যেন জাতির মনোবল ভেঙে না দেয়। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে, পরিকল্পনা করতে হবে, এগোতে হবে। এছাড়া খামেনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের কৌশল শুধু প্রতিরক্ষা নয়, এগোতে হবে আক্রমণাত্মক কূটনীতির পথে। আন্তর্জাতিক চাপ, গাজার রক্তাক্ত বাস্তবতা, মুসলিম বিশ্বের নীরবতা সব মিলিয়ে কঠিন সময় চলছে। একটা ঘর যেখানে পুরো দেশের আশা বসে আছে। একজন ব্যক্তি কথা বলছেন আর সারা বিশ্বের চোখ তাকিয়ে আছে। শব্দগুলো যেন শুধু শুনতে নয়, অনুভব করতে হয়। প্রতিটি বাক্য যেন মিসাইলের মতো আঘাত, প্রতিটি সুর যেন বজ্রপাত। খামেনির স্পষ্ট বার্তা, ইসরায়েলের আগ্রাসন থামানো গেলে মুসলিম বিশ্বের একত্র হওয়া ছাড়া বিকল্প নেই। সবার সামনে এই আহ্বান যেন এক মহাকাব্যিক যুদ্ধের প্রস্তুতি। তবে থেমে নেই নাটক। ইরানের কণ্ঠ বজ্রের মতো গর্জন করছে, কিন্তু কার্যক্রম কঠোর বাস্তবতার সাথে চলতে হবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে, কূটনীতি ও জনমানবিক শক্তি মিলিয়ে ইসরায়েলকে ঠেকাতে হবে।
এ যেন শুধুই যুদ্ধের বার্তা নয়, এটি মানবতার, প্রত্যাশার এবং প্রতিরোধের এক অনন্য দৃষ্টান্ত। খামেনির কণ্ঠ থেকে যেন পুরো তেহরান কম্পিত। এখন প্রশ্ন, এই প্রতিধ্বনি বিশ্বে কতটা প্রতিফলিত হবে? ইসরায়েল কি থামবে, নাকি খামেনির আহ্বান মুসলিম বিশ্বের ঐক্যকে আরও দৃঢ় করবে? উত্তরটা সময়ই দেখাবে। তেহরানের বার্তা, সামরিক শক্তি নয়, ঐক্যই প্রতিরোধের পথ। একটা আঁচ, একটা বিদ্যুৎ চমক। মনে হচ্ছিল যুদ্ধ শেষ, কিন্তু আসল খেলা এখনো বাকি। ইসরায়েল ভেবেছিল ইরানকে কোণঠাসা করেছে, কিন্তু না, তেহরান তৈরি করে ফেলেছে নতুন নকশা, প্রতিরোধের নকশা। সামরিক শক্তির জবাব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সুরে জানালেন, ইসরায়েল কখনো সামরিক শক্তি দিয়ে তেহরানকে ঠেকাতে পারবে না। এই লড়াইয়ের সমাধান একটাই, ন্যায্য কূটনীতি। তার ভাষায়, ইসরায়েল কৌশলগত ভুল করেছে। সাম্প্রতিক হামলায় তারা যে আগুন জ্বালিয়েছে তার আঁচে নিজেরাই পুড়ছে। ভেঙে পড়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ঘাঁটি, ধসে গেছে জ্বালানি স্থাপনা। ইসরায়েল যা ভেবেছিল জয়, তাই পরিণত হয়েছে মাশুলে। নতুন খেলার মঞ্চ। যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র থেমেনি। ইসরায়েল এখনও চেষ্টা করছে ইরানকে ঘিরে ধরতে, কিন্তু তেহরান এবার একা নয়, মাঠে নেমেছে মুসলিম বিশ্বের ঐক্য গড়তে। আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন বসেছে তেহরানে। সেখানে একে একে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সাথে বসেছেন আরাকচি। তার স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বুঝে গেছে ইরানকে সামরিক পথে হারানো যাবে না, আলোচনার পথই একমাত্র সমাধান। তাসনিম নিউজ নিশ্চিত করেছে 9 সেপ্টেম্বর এই বৈঠকের খবর। টুইস্ট, গাজার আগুন। কিন্তু এখানেই মোড় ঘুরল, কারণ আরাকচির কণ্ঠে শুধু কূটনীতির ভাষা নয়, উঠে এলো ক্ষোভ। তিনি বললেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন এমন পর্যায়ে পৌঁছেছে যা কল্পনার বাইরে। সহনশীলতার সীমা তার অতিক্রম করেছে। মনেক্ষুণ্ণ কূটনীতিক স্পষ্ট করে দিলেন, মুসলিম বিশ্বের নীরবতা ভয়ঙ্কর। যদি এই নীরবতা চলতে থাকে, তবে ইহুদিবাদীদের আগ্রাসন সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। ভাবুন তো, একদিকে ধ্বংসস্তূপে গাজার শিশুদের কান্না, অন্যদিকে তেহরানের কূটনৈতিক মঞ্চে জেগে ওঠা ঐক্যের ডাক। একটা দৃশ্য আগুনের, আরেকটা দৃশ্য আশার। কাহিনী যেন যুদ্ধ আর কূটনীতির দ্বৈরথ। ইসরায়েল যেখানে যুদ্ধকে চূড়ান্ত সমাধান ভেবেছে, ইরান সেখানে খুঁজছে ঐক্যের শক্তি। কিন্তু সতর্ক বার্তা দিয়ে রেখেছে, যদি গাজায় আগ্রাসন বন্ধ না হয়, তবে মুসলিম দুনিয়া আর চুপ থাকবে না। আজকের তেহরান যেন বার্তায় বারুদ ভরেছে। সামরিক শক্তি নয়, ঐক্যই প্রতিরোধের পথ। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, মুসলিম দুনিয়া কি সত্যিই এক হবে, নাকি গাজার ধ্বংসযজ্ঞ আরও দীর্ঘ হবে? উত্তরটা ইতিহাসই লিখবে। কিন্তু আপাতত তেহরানের মঞ্চ থেকে বিশ্ব শুনে ফেলেছে এক সংকল্প, ইরান থামবে না। ইরানের বিপ্লবী গার্ড, ধ্বংসের ভেতর থেকে উঠে আসা শক্তি। আকাশে যুদ্ধবিমান, শহরে বিস্ফোরণ, সীমান্তে আগুন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এমন এক বাহিনী যেটিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, যার ঘাঁটিতে বোমা বর্ষণ করেছিল ইসরায়েলি জোট। তবুও তারা দাঁড়িয়ে আছে, আরও উঁচু, আরও শক্তিশালী। মার্কিন ড্রোন মেরেছে তাদের শীর্ষ কমান্ডার, ইসরায়েলি গোয়েন্দারা অনুপ্রবেশ করেছে তাদের ভেতরে, কিন্তু প্রতিবার মৃত্যুর ছায়া যেন নতুন প্রাণ এনে দেয় এই বাহিনীকে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ভেবেছিল তারা IRGC-কে নত করেছে, অথচ ফল হলো উল্টো। ক্ষেপণাস্ত্রের ঝড়ে ইসরায়েলি শহরগুলো কেঁপে উঠল, কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আকাশে উড়ে আসা শত্রু ড্রোন ভূপাতিত হলো একের পর এক। এ যেন মৃত্যু থেকে পুনর্জন্মের গল্প। জাতীয়তাবাদের আগুন। ইরানিদের সবাই যে সরকারের সমর্থক তা নয়, তবুও যখন ইসরায়েলের বোমা তেহরানের আকাশ চিরে নামে, তখন একটাই শব্দ গর্জে ওঠে, প্রতিরোধ। IRGC সেই প্রতিরোধের প্রতীক। বিদেশি হামলা ঠেকানো শুধু সামরিক কাজ নয়, এটি জাতীয় গর্ব। এ কারণেই সাধারণ মানুষ, যারা হয়তো সরকারের সমালোচক, তারাও এই বাহিনীর শক্তিকে নিজেদের বর্ম মনে করে।
যুদ্ধ থেকে রাষ্ট্রে। 1979 সালের বিপ্লবের পর আইআরজিসি জন্মেছিল জনগণের সেনাবাহিনী হিসেবে, কিন্তু 4 দশক পেরিয়ে আজও তারা শুধু সেনা নয়, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। একদিকে তারা হামাস, হিজবুল্লাহর মতো মিত্র শক্তিকে সমর্থন দেয়, অন্যদিকে হাসপাতাল বানায়, বিশ্ববিদ্যালয় দাঁড় করায়, এমনকি তেহরানের মেট্রোর সুড়ঙ্গ খনন করে। অর্থনীতি, তেল থেকে অবকাঠামো, সবখানেই তাদের উপস্থিতি। কেউ বলে দুর্নীতি, কেউ বলে অপরিহার্য। সত্য হলো তাদের ছাড়া ইরান এগোয় না। যুদ্ধের উত্তরাধিকার। 1980 থেকে 1988 টানা 8 বছর ইরান ইরাক যুদ্ধ। রক্ত, ক্ষুধা আর ধ্বংসের পর যে শক্তি ভরসা জুগিয়েছিল তার নামও ছিল আইআরজিসি। রাস্তাঘাট, বাঁধ, রেলপথ, ধ্বংসস্তূপ থেকে ইরানকে দাঁড় করিয়েছিল তারাই। আজ আবার প্রয়োজন সেই দক্ষতার। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতবিক্ষত ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন, মেরামতের দায়িত্ব আবার তাদের কাঁধেই। ছায়াযুদ্ধের পরবর্তী অধ্যায়। সিরিয়া, লেবানন, গাজায় ইসরায়েলি নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত, কিন্তু দুর্বলতা মানেই পতন নয়, বরং এখন নতুন প্রশ্ন জাগছে, তারা কি পারমাণবিক প্রতিরোধের পথে হাঁটবে? কারণ ইতিহাস বলে যতবারই তাদের কোণঠাসা করা হয়েছে, তারা নতুন রূপে ফিরে এসেছে। গভীরে গেঁথে যাওয়া শিকড়। আজ ইরানের রাষ্ট্রযন্ত্রের ভেতরে আরও গভীর শিকড় গেড়েছে আইআরজিসি। জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলে তারা এখন মুখ্য খেলোয়াড়। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে কমান্ড ও কন্ট্রোলের চাবিকাঠি তাদের হাতে। যতই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের দুর্বল করার চেষ্টা করুক, যত গভীরে যাবে আইআরজিসি, ততই কঠিন হবে তাদের উৎখাত করা। একটি দৃশ্য কল্পনা করুন। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে এক সৈনিক, পেছনে পতাকা, সামনে আগুন, আকাশে শত্রুর প্লেন, মাটিতে বোমার ক্ষত। তবুও তার চোখে ভয় নেই, কারণ সে জানে আইআরজিসি শুধু একটি বাহিনী নয়, এটি ইরানের আত্মা, যে আত্মাকে ভাঙা যায় না, মুছে ফেলা যায় না, দমন করা যায় না। প্রথমবার পোল্যান্ডে রুশ ড্রোন হামলা, ইউরোপের আকাশে আগুনের সতর্কবার্তা। রাতের নীরবতা ভেঙে হঠাৎই গর্জন। পূর্ব পোল্যান্ডের লুবলিন অঞ্চলের ছোট্ট গ্রাম চোশনৌকা কেঁপে উঠল বিস্ফোরণে। প্রথমবারের মতো পোল্যান্ডের মাটিতে আঘাত হানল রাশিয়ার বিধ্বংসী শাহেদ ড্রোন। একাধিক বাড়িঘর ধ্বংস, ভেঙে পড়া দেয়ালের ধুলোয় ভরে গেল চারদিক। মানুষ দৌড়ে বেরিয়ে এলো রাস্তায়, অথচ কেউই বুঝে উঠতে পারল না এ যেন ইউক্রেনের যুদ্ধ এবার ছড়িয়ে পড়ল সরাসরি ন্যাটোভুক্ত দেশে। 19টি ড্রোন, আকাশ জুড়ে আতঙ্ক। পুলিশ সেনারা জানিয়েছে রাতভর অন্তত 19টি ড্রোন ঢুকে পড়ে তাদের আকাশ সীমায়। অবিলম্বে সতর্ক হয় ন্যাটো। আকাশে টহল শুরু করে F-35 যুদ্ধ বিমান। বসানো হয় আধুনিক প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা। বেশিরভাগ ড্রোন প্রতিহত করার দাবি করেছে পুলিশ সেনারা, কিন্তু কিছু ড্রোন ভেদ করেই ঢুকে পড়ে, আর তার ধ্বংসযজ্ঞের সাক্ষী হল চোশনৌকা। টাস্কের বিস্ফোরক মন্তব্য। হামলার পর সরব হলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বললেন, রাশিয়া মুক্ত বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। স্পষ্টতই এটি শুধু একটি ড্রোন হামলা নয়, বরং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সরাসরি ন্যাটোভুক্ত একটি দেশে আগ্রাসন। পরিস্থিতি নিয়ে তিনি ইতিমধ্যেই ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে কথা বলেছেন। আভাস মিলেছে ন্যাটোর 4 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পোল্যান্ডকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জোটের দেশগুলো। অস্বীকার, অজুহাত আর সীমান্ত বন্ধ। কিন্তু রাশিয়ার পাল্টা দাবি ভিন্ন। পোল্যান্ডে অবস্থিত রুশ দূতাবাসের প্রধান আন্দ্রে ওদেস একে পুরোপুরি অস্বীকার করেছেন। বলেছেন, ড্রোনগুলো যান্ত্রিক ত্রুটির কারণে সরে গিয়ে পোল্যান্ডে ঢুকে পড়েছে। তবে আরও বিস্ময়কর দাবি এলো বেলারুশ থেকে। তাদের ভাষায় সবটাই ছিল দুর্ঘটনা। কিন্তু সেই দাবির পরপরই পোল্যান্ড সীমান্ত বন্ধ করে দিল বেলারুশ ও লিথুয়ানিয়ার সঙ্গে। ইউরোপের কড়া প্রতিক্রিয়া। পোলিশ প্রেসিডেন্ট ক্যারল নির্কিয়া ঘোষণা করেছেন 48 ঘন্টার মধ্যে ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন ইউরোপীয় সংসদে দাঁড়িয়ে জানালেন, রাশিয়ার বিরুদ্ধে 19তম নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি চলছে। তিনি বললেন, রাশিয়া কূটনীতির পথ ছেড়ে আগ্রাসনের পথে হাঁটছে। পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন তার সর্বশেষ উদাহরণ। ইউক্রেনের সতর্কবার্তা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সরব। তিনি বললেন, পোল্যান্ডে হামলা চালিয়ে রাশিয়া পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখনই রাশিয়াকে দমন করার সময়। তার বক্তব্য স্পষ্ট করে দিল, ইউক্রেন আর একা নয়, এবার ন্যাটোর ভেতরে ঢুকেছে আগুন। ড্রোনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে ছোট্ট গ্রাম চোশনৌকা, কিন্তু আসল কাঁপুনি এখন গোটা ইউরোপে।
প্রথমবার রাশিয়ার ড্রোন সরাসরি ন্যাটোভুক্ত দেশে আঘাত হানল। এখন প্রশ্ন, এই আগুন কি সীমান্ত পেরিয়ে পুরো ইউরোপে গ্রাস করবে, নাকি ন্যাটো প্রতিশোধের জবাবে ইতিহাসের নতুন অধ্যায় লিখবে?